আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রয়টার্সের প্রতিবেদন, বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি, কাল হল শেখ হাসিনার। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আন্দোলন বিক্ষোভকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে হাসিনা। গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যার আগের রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কারফিউ বলবৎ রাখবে, সেনাবাহিনীর বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাবে না। সেনাপ্রধান পরদিন সকালে শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে যান। এরপর প্রধানমন্ত্রীকে তিনি জানান, দেশজুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন ভারতীয় কর্মকর্তা সব তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। শেখ হাসিনার এ কারণেই পতন হয়েছে বলে রয়টার্সের ওই প্রতিবেদনে উঠে এসেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব, সীমান্ত দিয়ে ভারতে পলায়ন রোধে ফোন করুন বিজিবিকে। শেখ হাসিনা সরকারের পতনের পর এখনও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি। এমন অবস্থায় অস্থিরতা বিরাজ করছে দেশজুড়ে। এরই মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ভারতে পালানোর চেষ্টা করছে। তাদেরকে ধরিয়ে দিতে বিজিবিকে ফোন করুন, এমন একটি বার্তা দিয়েছে বিজিবি জানিয়েছে নিম্নোক্ত দুইটি নাম্বারগুলো হলো 01769600682 এবং অপর নাম্বারটি হলো 01769620954। এই নাম্বার দুটিতে ফোন করে বিজিবিকে তথ্য দিন। জানিয়ে দিব, বাংলাদেশে হাইকমিশন থেকে কর্মীদের ফিরিয়ে নিচ্ছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারতের হাইকমিশন থেকে প্রয়োজন নেই এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমনটা জানা গেছে। এদিকে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। একটানা 4 বারের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর রাজধানী নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ আজ বুধবার ৭ আগস্ট। কেন্দ্র থেকে ঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার কর্মীরা। এদিকে রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে বলে এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার ৭ আগস্ট তিনি এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আগামীকাল দুপুরে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে দেশে ফিরবেন। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন। এর আগে মঙ্গলবার ৬ আগস্ট দিবাগত রাত ১২টার পর বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ডক্টর ইউনুসের একটি মাইনর অপারেশন হয়েছে। বুধবারই দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আজ রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে পৌঁছাবেন। এর মাধ্যমে আমাদের তালিকাটাও চূড়ান্ত হয়ে যাবে। ২৪ ঘন্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারবো। এ সময় তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার ৬ আগস্ট সন্ধ্যা ৬টা বা ৭টার দিকে বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত।
রয়টার্সের প্রতিবেদনে বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতি কাল হল হাসিনার। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন থেকে একদফা দাবির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আন্দোলন বিক্ষোভকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে হাসিনা। গত 5ই আগস্ট বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই ভারতে পালিয়ে যায় হাসিনা। শেখ হাসিনা এভাবে হুট করেই পালিয়ে যাওয়ার আগে রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কারফিউ বলবৎ রাখবে সেনাবাহিনী, বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে পারবে না তারা। সেনাপ্রধান পরদিন সকালে হাসিনার সরকারি বাসভবন গণভবনে যায়। সেখানে হাসিনাকে সেনাপ্রধান জেনারেল তিনি জানান, দেশজুড়ে যে কারফিউ ডাকা হয়েছে তা বাস্তবায়নে সেনাবাহিনী অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন ভারতীয় কর্মকর্তা এসব তথ্য জানান রয়টার্সকে। ওই ভারতীয় কর্মকর্তা বলেন, শেখ হাসিনার প্রতি সেনাবাহিনীর আর সমর্থন ছিল না। বিষয়টি তখন একেবারেই পরিষ্কার হয়ে যায়। তবে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং হাসিনার কাছে দেওয়া বার্তার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এসব বিষয় থেকে এটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে শেখ হাসিনা তার 15 বছরের শাসনকালে ভিন্নমত সহ্য করেননি। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন শাসনকালের বিশৃঙ্খলা হুট করেই যেন শেষ হয়ে গেছে। গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে 91 জন সাধারণ মানুষ নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। তারাও পর্যায়ক্রমে এই মৃতের সংখ্যা কত হবে সেটি বলা যাচ্ছে না। অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। জুলাইয়ে হাসিনার সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী রোববার সন্ধ্যায় আলোচনার বিষয় নিশ্চিত করেন। তবে তিনি বিষয়টিকে যে কোনো শৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিয়ে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন। ওই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাননি। এসব বিষয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি, কারণ তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এছাড়াও তার ছেলে উপদেষ্টা সজীব ওয়াজেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রকারের মন্তব্য করতে রাজি হননি। সীমান্ত দিয়ে পলায়ন রোধে ফোন করুন বিজিবিকে। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি। এমন অবস্থায় অস্থিরতা বিরাজ করছে দেশজুড়ে। এর মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে আওয়ামী লীগের 2 শীর্ষস্থানীয় নেতা আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতে পালানোর সময় অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 7ই আগস্ট বেলা 11টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিজিবি জানিয়েছে, যেখানে বলা হয়েছে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্য প্রমাণের জন্য 2টি নাম্বার দেওয়া হয়েছে। নাম্বার 2টি হচ্ছে 01769 600 682 এবং আরেকটি নাম্বার 0169 620 954। আওয়ামী লীগ সরকার পতনের পর এরই মধ্যে অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করছেন। এ সময় ধরপাকড়ে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। কয়েকজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বাংলাদেশের হাইকমিশন থেকে কর্মীদের ফিরিয়ে নিচ্ছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজন নেই এমন কর্মীদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত। এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া ইন্ডিগো বিশেষ ফ্লাইটের মাধ্যমে ঢাকা থেকে 4 শতাধিক ভারতীয় নাগরিককে ভারত নিয়ে এসেছে। এছাড়াও এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট বুধবার ঢাকা থেকে নয়াদিল্লিতে 6 শিশুসহ 205 জনকে নিয়ে আসে। এছাড়াও বেশ কয়েকটি সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে আসেন। বুধবার ভারতে 2টি সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর ভারত প্রতিবেশী বাংলাদেশে তার দূতাবাস এবং কনসুলেট থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে। তবে সমস্ত ভারতীয় কূটনৈতিক বাংলাদেশে রয়েছেন এবং মিশনগুলো কার্যকর রয়েছে বলে সূত্র রয়টার্সকে জানিয়েছে।
বিএনপি সমাবেশে নেতাকর্মীদের ঢল। একটানা 4বারের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র ঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। দুপুর 2টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির সমাবেশে আসতে পথে বাধা, হয়রানি, গ্রেপ্তার এবং মামলার মুখে পড়তে হয়েছে নেতাকর্মীদের। আজ তার ব্যতিক্রম। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন এবং এর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আজ দেখা যায়নি।